আরেকটা জিনিস চাইব যে সামরিক বাহিনী, আমরা সামরিক বাহিনীর সদস্য, আমরা একটা শপথের মধ্যে আবদ্ধ। তো আমরা চাই এই সামরিক বাহিনী আর কখনো ব্যক্তিগত দলীয় প্রয়োজনে খুন, গুম বা কোনো মানব অকল্যাণকর বা মানবতা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না। আমি আরও চাই, এটা অন্যরকম শোনালেও বলতে চাই, আর কখনোই 50 কোটি টাকার ফ্রিগেট রং করে 500 কোটি টাকায় বিক্রির আয়োজনকে উৎসাহিত করবে না। ধন্যবাদ। মাত্র 4 অক্ষরের একটি শব্দ, নির্যাতন, যা যুগ যুগ ধরেই ছিল, কিন্তু বিগত 16 বছরে তা বাংময় হয়ে উঠেছিল স্বৈরাচার যুগে। বিশেষ করে সামরিক বাহিনীতে তা পত্রপল্লব বিস্তৃত করেছিল শিকড় থেকে শিখরে। এবার সেই নির্যাতনের গল্প শুনব মেজর মিজানুর রহমানের মুখে। কিছু ব্যক্তি এসে, পুলিশ এসে বলছে দরজা খুলতে। আচ্ছা ভাই সাহেব, আপনাদের কাছে কোনো সার্চ বা কোনো ধরনের ওয়ারেন্টি নাই, তাও দরজা খুলতে। উপস্থিত বিএনপির চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদুর রহমান, উপস্থিত বিডিআরের শহীদ ফ্যামিলির সদস্যবৃন্দ, উপস্থিত জ্যেষ্ঠ সামরিক অফিসারবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে আমরা পেয়েছি আগামী দিনের রাষ্ট্রনায়ককে। এই জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব তারেক রহমান শুধু একটি নাম নয়, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। জিয়াউর রহমান ছিলেন এদেশের মাটি ও মানুষের মানুষ। জিয়াউর রহমান ছিলেন এমন ব্যক্তিত্ব যার ছিটেফোঁটায় সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। 1971 সালের 25শে মার্চ দিবাগত রাত্রে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডকে উপেক্ষা করে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য প্রদত্ত সর্বশ্রেষ্ঠ খেতাব বীর উত্তম পদকের অধিকারী। তিনি ছিলেন এদেশের স্বপ্ন। তারই সন্তান আজকে আমাদের মাঝে এসেছেন নির্বাচনের প্রাক্কালে। আমরা কি ওনাকে সমর্থন করতে পারি না? আমরা অবশ্যই ওনাকে সমর্থন করব। আগামী নির্বাচনে আমাদের যেখানে যে অবস্থায় আছি, আমরা চাই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যারা বিশ্বাস করেন তাদের সবাই এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন। নির্বাচনে দুটি পথ, একটি গণতন্ত্রের পথ আর একটি অনিশ্চয়তার পথ। আমি নিশ্চিত এদেশের জনগণ গণতন্ত্রের পথ বেছে নিতে ভুল করবে না। শ্রদ্ধেয় চেয়ারম্যান, গত 17 বছর আপনি দেশে ছিলেন না। এই 17 বছরে আমাদের জীবনের উপর দিয়ে কি ধরনের নির্যাতন গেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। 4 বার গ্রেপ্তার হয়েছি, তাতে কোনো আফসোস ছিল না। কিন্তু আমার গুলশানের বাসায় মধ্যরাতে যেদিন দরজা ভেঙে আমার স্ত্রী সন্তানদের সামনে থেকে আমাকে ছিনিয়ে নিয়ে গেছে, সেই ট্রমা এখন আমার ফ্যামিলি কাটিয়ে উঠতে পারেনি। আমি জানি না এর বিচার কোনোদিন আমি পাবো কিনা। ডিওএইচএসে বা জলশ্রীতে প্লট পাইনি আমি, এটাতে আমার কোনো আফসোস নাই। আমার টাকা নিয়েছিল, আফসোস নাই। কিন্তু পারিবারিকভাবে আপনারা জানেন আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো।
বিশেষ করে ওয়াইফরা বলে যে তোমার চেয়ে জুনিয়র অফিসাররা পেয়েছে। তাই আমি বললাম, দেখো, আল্লাহ হয়তো তোমার জন্য এটা রাখিনি। সে জিজ্ঞেস করতো তোমার প্লটটা গেল কোথায়। আমি মনে মনে বলতাম, এই প্লটটা নিশ্চয়ই কোনো ভিভিআইপির কবরের জন্য নির্ধারিত আছে, সেই জন্য এই প্লটটা তুমি পাও নাই। কিন্তু আমার আফসোস, সেই কবরটা আর এদেশে, সেই যাকে কবর দেওয়ার কথা আমি বলেছিলাম, উনি তো উড়াল দিয়ে দেশ থেকে চলে গেছেন। জনাব তারেক রহমান, আমাদের অনেক আশা আপনাকে নিয়ে। আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশ দেখতে চাই, যেখানে মানুষ আসবে, যেখানে মানুষের কোনো ভয় থাকবে না, মন ভুলে কথা বলতে পারবে, আপনার পক্ষে এবং বিপক্ষে উভয় মত প্রকাশ করতে পারবে। তার জন্য তাকে কোনো শাস্তি পেতে হবে না। প্রকাশ্য দিবালোকে যদি কেউ হেঁটে যায়, তাকে খুন হতে হবে না। অথবা কোনো রাতে যদি কোনো পরিবার রাস্তা দিয়ে হাঁটে, সে নিশ্চিত থাকবে সে শান্তিপূর্ণভাবে তার ঘরে পৌঁছতে পারবে। এমন একটি দেশ আমরা দেখতে চাই, এবং আমার বিশ্বাস আপনি এবং আপনার দল সেই সক্ষমতা আছে। আপনি যদি দৃঢ় হন, সেই বাংলাদেশ আমাদের উপহার দিতে পারবেন। আমি আর আমার নিজস্ব দুঃখের কথা বললাম না। বর্তমানে আপনার যে নির্বাচন ঢাকা 17 আসন হচ্ছে, সেখানে ডোনার ভাই সালাম ভাইয়ের সাথে আমি যুক্ত আছি। ওনারা অত্যন্ত সুন্দর পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। আপনি নিশ্চিত থাকুন, ঢাকার 17 আসন থেকে আপনি বিপুল ভোটে জয়লাভ করবেন। শুধু ঢাকার 17 নয়, সমগ্র বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। ধন্যবাদ। এবার স্মৃতিচারণের পালা। 80-র দশকের রাত 2টা, চারিদিকে শুনশান নীরবতা, সারা দেশ ডুবে আছে ঘুমের রাজ্যে। শুধু জেগে আছেন মাত্র 40-এর কোঠায় পা দেয়া একজন আপাদমস্তক দেশপ্রেমিক প্রেসিডেন্ট। কিছুদিন আগে তলাবিহীন ঝুরির অপবাদ পাওয়া দেশটার অর্থনৈতিক মুক্তির লড়াই তাকে ঘুমাতে দেয় না। অহর্নিশ জেগে থেকে তিনি ভালোবাসার দেশটিকে গড়ে তুলতে নীরবে কাজ করে যান। কিছু দূরে সোফায় বসে নীরবেই মহামানবকে অবাক বিস্ময়ে দেখেন তারই এডিসি, তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তীতে কর্নেল হিসেবে অবসরে যাওয়া হারুনুর রশিদ খান। আমরা তার কাছে সেই সব দিনের কিছু স্মৃতি শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় জনাব তারেক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ডক্টর জুবাইদুর রহমান, উপস্থিত সকল শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 78 থেকে 81 আমি এমন একজন মানুষের সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল, যা আমার জীবনকে সংজ্ঞায়িত করেছে। 3টি বছর আমি তার এডিসি হিসেবে একই ছাদের নিচে থেকেছি, তার টেবিলে খেয়েছি, আমি হয়েছিলাম তার ছায়াসঙ্গী। আপনি যখন ইতিহাসের এত বড় ব্যক্তিত্বের সঙ্গে বাস করেন, তখন আপনি মানুষটিকে দেখতে, বুঝতে ও তার বিরল আদর্শের দ্বারা সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য প্রভাবিত হয়ে যান। আমি আপনাদের রাষ্ট্রপতি ভবনের রাত 2টার সেই নীরবতার কথা বলতে চাই, যখন পুরো ঢাকা ঘুমে আচ্ছন্ন, যখন সমালোচকরা বিশ্রাম নিচ্ছেন, তখনও তার অফিসের আলো জ্বলত। আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি প্রতিটি ফাইল, প্রতিটি সিদ্ধান্ত এমনভাবে দেখতেন যেন এর উপরে কারো জীবন মরণ নির্ভর করছে। কারণ তিনি জানতেন আমাদের এই উদীয়মান জাতির জন্য প্রতিটি সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তার চোখে কখনো
ক্লান্তি দেখেছি, কিন্তু আমি কখনোই একবারের জন্য তাকে থামতে দেখি নাই। তিনি কেন এত কঠোর পরিশ্রম করতেন? কেনই বা নিজের ধৈর্যের শেষ সীমা পর্যন্ত ঠেলে দিতেন? কারণ তিনি মনে রেখেছিলেন আমরা কোথা থেকে এসেছি এবং স্পষ্টত দেখতে পেতেন আমরা কোথায় যেতে পারি। তিনি নিশীথ রাতে যখন সবাই গভীর ঘুমে, তখন ঘুরে বেড়াতেন ঢাকার অলিগলিতে, যাতে এলাকাগুলির প্রকৃত চিত্র তিনি বুঝতে পারেন। তিনি মাটি ও মানুষের মাঝে হারিয়ে যেতেন। আমাদের পোশাক শিল্পের কথাই ধরুন, আজ এটি আমাদের অর্থনৈতিক ইঞ্জিন, কিন্তু আমার মনে আছে যখন এটি ছিল কেবল একটি ধারণা। আমি তাকে দেখেছি কোরিয়ানদের সঙ্গে অংশদারিত্ব করে তুলতে। অন্য কেউ বোঝার আগেই আমাদের শ্রম শক্তির সম্ভাবনা তিনি বুঝতে পেরেছিলেন, এবং তাই BMET, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এবং এর জন্য নির্দিষ্ট মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমি তাকে খাল খনন কর্মসূচি উদ্ভাবন করতে দেখেছি, কোনো অফিস ডেস্কে বসে নয়, বরং হাতে কোদাল নিয়ে। কারণ তিনি জানতেন আমাদের আসল সোনা হলো আমাদের মাটি এবং আমাদের কৃষি। কালুরঘাটের সেই ঘোর অমানিসার সময় মেজর জিয়া নামের একজন মানুষ যদি মাইক্রোফোন হাতে তুলে না নিতেন, তাহলে কি হতো? তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি বিপ্লব শুরু করেছিলেন, কারণ সেই মুহূর্তে আর কেউ তা করার সাহস পায়নি। যদি তিনি দিনরাত এক করে ঝড় বৃষ্টির মাঝে সকল মুক্তিকামী মানুষের ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জেড ফোর্সের কমান্ডার হিসেবে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে না আনতেন, তবে আজ আমরা এখানে থাকতাম না। পরবর্তীতে সেই জেড ফোর্স হয় কুমিল্লার 44 ব্রিগেড, যা আমার কমান্ড করার সৌভাগ্য হয়েছিল, এবং সেখানেও দেখেছি আমি তার আদর্শের চিহ্ন। কিন্তু যুদ্ধের মাধ্যমেই তার কাজ শেষ হয়নি। আমি যে বছরগুলোতে তার পাশে ছিলাম, তাকে আমি একটা ভিন্ন যুদ্ধ লড়তে দেখেছি। তিনি আর বন্দুক দিয়ে যুদ্ধ করছিলেন না, তিনি যুদ্ধ করছিলেন দারিদ্র্যের বিরুদ্ধে। তিনি লড়ছিলেন শিক্ষার প্রসারের জন্যে। তিনি লড়ছিলেন আমাদের কৃষকদের ঘুরে দাঁড় করানোর জন্যে, অর্থনৈতিক মুক্তির জন্যে। তিনি লড়ছিলেন সেই সব মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্যে। আমি সেখানে ছিলাম যখন তিনি একটি সঠিক এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর দিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক ক্ষমতা প্রাসাদ থেকে না, আসে জনগণ থেকে। তিনি বিশ্বাস করতেন প্রত্যন্ত গ্রামের একজন কৃষক রাজধানীর একজন উচ্চপদস্থ আমলার মতো সমান গুরুত্বপূর্ণ। তিনি আনসার ও ভিডিপি গঠন করেছিলেন। গ্রাম পর্যায়ে মানুষের আর্থ সামাজিক মুক্তি ও দেশের জনগণকে জাতীয় নিরাপত্তার উৎস এবং রাষ্ট্রের অংশীদার করতে। আজ আমরা যে শক্তিশালী অর্থনীতি দেখছি, তা তার তৈরি করা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। যে গণতন্ত্রকে আমরা বুকে ধারণ করি, তা সেই মাটিতে জন্মেছে যেখানে সব দলকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে একটা গণতন্ত্রের বীজ তিনি বপন করেছিলেন। আসুন আমরা তাকে সম্মান জানাই, ঠিক ততটাই পরিশ্রম করে সেই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যা তিনি স্বপ্ন দেখেছিলেন, যে ভবিষ্যৎ আমাদের প্রাপ্য আর যা অর্জন করার ক্ষমতা আমাদের আছে। তার স্বপ্ন ও আদর্শকে ধারণ করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তাদেরই যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান দল ও দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। জাতির এই ক্রান্তির লগ্নে
আসুন আমরা সকলে তার হাতকে বলিষ্ঠ করি, একত্রিত হয়ে দেশকে বাঁচাই, ভবিষ্যতে উন্নতির দিকে এগিয়ে যাই। ধন্যবাদ। 1971 সালের 26শে মার্চ কালো রাত। লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া ঠিকই জানতেন তার উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান এবং 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার গলার কাটা হয়ে দাঁড়াবে। রাত 1টায় কর্নেল জাঞ্জুয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নেভির ট্রাকে করে পাঠালেন বন্দরে অপেক্ষমান জেনারেল আনসারির কাছে গোপন মৃত্যুর পরোয়ানা হাতে। সঙ্গে ক্লোজ গার্ডে ছিল পাকিস্তান নেভির অফিসার। চিন্তিত মেজর জিয়া অধিনায়কের উদ্দেশ্য নিয়ে ভাবতে ভাবতে আগ্রাবাদে ব্যারিকেডে আটকা পড়লেন। হঠাৎ সেখানে একটি গাড়ি থেকে নেমে এলেন তৎকালীন ক্যাপ্টেন, পরে ব্রিগেডিয়ার হিসেবে অবসরে যাওয়া ব্রিগেডিয়ার চৌধুরী খালিকুজ্জামান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে একটু দূরে টেনে নিয়ে নিচু স্বরে কিছুক্ষণ কথাবার্তা বললেন। বাকিটা স্যারের মুখে শুনুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্য একটু যারা আগে বলে গেলেন তাদের চেয়ে একটু তফাৎ হবে। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে 25শে মার্চ 1971 সনে 8ম বেঙ্গলের যে দায়িত্ব, 8ম বেঙ্গল যে কাজ করেছে সেই সম্বন্ধেই আমি বিশেষ করে বলবো। আমরা 8 ইস্ট বেঙ্গল সবচেয়ে কনিষ্ঠতম ব্যাটালিয়ন ছিল পাকিস্তান আর্মির, এবং সেটা লোকেশন ছিল নাসিরাবাদ হাউজিং সোসাইটি, চট্টগ্রামে। তখনও সিডিএ মার্কেটটা হয়নি, ওই মার্কেটে তাদেরকে হাউস করা হয় এবং ওখানে রাখা হয়েছিল অর্গানাইজ করতে, এবং সেটা পাকিস্তানের খাইরিয়া ক্যান্টনমেন্টে পাঠাবে, কারণ চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কোনো জায়গা ছিল না। তো ওখানে কতিপয় অফিসার, আমরা বোধহয় 7জন 8জন অফিসার পোস্টিং করা হয়েছিল, বিভিন্ন ইউনিট থেকে আনা হলো, ফার্স্ট বেঙ্গল থেকে, সেকেন্ড বেঙ্গল থেকে, এরকম করে। আমি এলাম সেন্টার থেকে, ইস্ট বেঙ্গল সেন্টারে আমি অ্যাডজুটেন্ট ছিলাম, সেখান থেকে আমি এলাম। তারপরে সেকেন্ড বেঙ্গল থেকে এলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন উনি মেজর ছিলেন, উনি 2IC হিসেবে এলেন। আর সিও হিসেবে এলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়া। উনি ঝেলামের অধিবাসী। আর মাহফুজ নামে একজন লেফটেন্যান্ট মাহফুজ, উনি এলেন সেকেন্ড বেঙ্গল থেকে। এরকমভাবে কিছু অফিসার আর আদার র্যাঙ্কস, আপনার সেই লান্স নায়েক যাদেরকে আজকে আমরা কর্পোরাল বলি, এদেরকে নিয়ে নাসিরাবাদ হাউজিং সোসাইটির যে উত্তর দক্ষিণ দিকে, তখন সিডিএ মার্কেটটা হচ্ছিল আন্ডার কনস্ট্রাকশন, ওখানে আমাদেরকে হাউস করা হলো। ওখানে রিঅর্গানাইজ করে তারপর আমাদেরকে পাঠাবে কোথায়, খায়রিয়াতে। আমাদের মধ্যে সিনিয়র অফিসারের মধ্যে ছিলেন তখনকার মেজর মীর শওকত আলী, পরবর্তীকালে মেজর জেনারেল হয়েছিলেন উনি। আর আমাদের কোনো নিজস্ব বাসা ছিল না, সবাই বাসা ভাড়া করে নাসিরাবাদ হাউজিং সোসাইটি ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন মেজর, ওনাকে পাঠানো হলো 2IC হিসাবে, সেকেন্ড ইন কমান্ড হিসাবে। উনি থাকতেন নাসিরাবাদ হাউজিং সোসাইটির
3 নম্বর রোডে। আর সিও করে পাঠালেন আব্দুর রশিদ জাঞ্জুয়া, উনি ঝেলামের অধিবাসী। উনি ফোর বেঙ্গলে কিছুদিন চাকরি করেছেন, ফোর বেঙ্গল থেকে ওনাকে পোস্টিং করে অফিসিয়েটিং সিও হিসাবে পাঠানো হলো। উনি থাকতেন একটা ভাড়া করা বাড়ি, ওটাও 3 নম্বর রোডে, নাসিরাবাদ হাউজিং সোসাইটির ঘরটার নাম হচ্ছে আলহামরা। আমি এই বলতে পারছি এই জন্যে আমাকে অ্যাডজুটেন্ট এবং কিছুটা কোয়ার্টার মাস্টারের দায়িত্ব পালন করতে হতো। তো এইটা হচ্ছে আপনার 8 বেঙ্গলের শুরু। আর তো এইভাবে ব্যাটালিয়নটাকে অর্গানাইজ করা। আর ট্রুপস আসলো বিভিন্ন ইউনিট থেকে, ফার্স্ট বেঙ্গল, সেকেন্ড বেঙ্গল, থার্ড বেঙ্গল, বিভিন্ন ইউনিট থেকে এসে, এটাই হচ্ছে সিস্টেম ছিল তখনকার দিনের। এসে তখন এই ব্যাটালিয়নটাকে অর্গানাইজ করতে শুরু করলো। আমাদের স্ট্রেংথ তখন বেশি নয়, মাত্র 250, 250 জনের মতো হবে এই ব্যাটালিয়নটা। হ্যাঁ, 2500 মতো। তা এখন এই ব্যাটালিয়নটাকে হ্যাঁ আস্তে আস্তে করে যখন 25শে মার্চ আসলো, তখন ও পাকিস্তান থেকে সোয়াত জাহাজ করে আর্মস অ্যান্ড অ্যামুনিশন আসছিল চিটাং বন্দরে। এখন এইসব আর্মস অ্যান্ড অ্যামুনিশনগুলিকে খালাস করতে হবে, করার জন্যে 8 বেঙ্গলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন এইসব আর্মস অ্যান্ড অ্যামুনিশন আনলোডিং করার জন্যে 8 বেঙ্গলকে দায়িত্ব দেওয়া হলো। 8 বেঙ্গল থেকে একজন অফিসার, কিছু ট্রুপস গেল ওখানে। ইনিশিয়ালি মেজর শওকত ওর সাথে কিছু ট্রুপস ওখানে গিয়েছিল পোর্ট এলাকাতে। তারপরে আস্তে আস্তে করে আমাদের সিও আব্দুর রশিদ জাঞ্জুয়া বললেন যে 25শে মার্চ রাত্রে উনি বললেন যে, তারপর বলে মেজর জিয়া যাবে আর্মস কালেকশন ওখান থেকে নিয়ে আসতে। আমাদের কাছে কোনো গাড়ি ছিল না। নেভির থেকে 2টা ট্রাক আসলো, নেভির। ওই 2 ট্রাকে করে আর্মস অ্যান্ড অ্যামুনিশনগুলি নিয়ে আসা হবে। ওই ট্রাকে করে এখন এগুলি এনে ওই সিডিএ মার্কেটটা, এখন অবশ্য সিডিএ মার্কেটটাও ওইটা রীতিমতো বাজার মার্কেট হয়ে গেছে, খালি ছিল। এরপরে ওখানে নিয়ে আসার জন্যে দায়িত্ব দেওয়া হলো ওভারঅল মেজর জিয়াউর রহমানকে। উনি সুপারভাইজ করবেন না, নিজে ইনভলভ পুরো না হয়ে। যাই হোক, তো ওখানে গিয়ে দিনের বেলায় মেজর মীর শওকতকে নিয়ে আব্দুর রশিদ জাঞ্জুয়া আমাদের সিও প্রায় সারাদিনই ছিলেন ওখানে। কারণ সোয়াত জাহাজটা অনেক বড়, ওখান থেকে ওটার থেকে আর্মস অ্যামুনিশন আনলোডিং করে এই পারে নিয়ে আসা হলো। এই প্রসেস চলছিল সারাদিন 25শে মার্চ। আবার এদিক দিয়ে আমাদের সিও বোধহয় পাকিস্তানে যে প্ল্যান ছিল, একটা ইনহ্যালিশন কিলিং প্ল্যান ছিল, সের মধ্যে উনি ইনভলভ ছিলেন। ওই দিন 25 তারিখ আমাদের ইন্টার কোম্পানি, যারা আর্মিতে আছেন তারা জানেন, ইন্টার কোম্পানি খেলাধুলা হয়। বাস্কেটবল খেলা কম্পিটিশন দিল এবং সেটার মধ্যে আমিও খেলেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান, উনি রেফারিগিরি করেছেন ওখানে খেলার মধ্যে। ওই জায়গাটা এখনও অনেকটা ওই অবস্থায় আছে, আমাদেরকে ব্যস্ত রাখার জন্যে। এই দিক দিয়ে ওরা ওদের প্ল্যান কাজ করে যাচ্ছে ট্রুপসের। এখন এরপরে সন্ধ্যা যখন হলো, সন্ধ্যার দিকে তখন হুকুম আসলো যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন তাড়াতাড়ি করে নামাতে হবে ওখান থেকে, জাহাজ থেকে। তো জাহাজ থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন নামানোর জন্যে প্রথমে আমি বলেছি আগে যে না
না, এটার মধ্যে মাস্টার প্ল্যান ছিল যে বাঙালি অফিসার যারা আছেন ইনক্লুডিং মেজর জিয়াউর রহমানকে, তারা হয়তো তাদের ক্ষতি সাধন করা অর্থাৎ মেরে ফেলার একটা ব্যবস্থা ছিল। এটা পরিষ্কারভাবে বলা হয়নি। যাই হোক, তো আমরা সারাদিন খেলাধুলা করার পর ক্লান্ত, তখন আমরা ওখান থেকে আমরা যখন ওখানে দিনের বেলা অফিসার ম্যাচ ছিল কাছেই, ওই অফিসার ম্যাচের যে ম্যাচটা আছে ওখানে, আর মেজর জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়া ওনারা থাকতেন 3 নম্বর রোডে, নাসিরাবাদ হাউজিং সোসাইটি 3 নম্বর রোডে, 1 তলায় 2 তলায় আর 3 তলায় লেফটেন্যান্ট মাহফুজ বলে একজন লেফটেন্যান্ট থাকতো আমাদের। মাহফুজ পরবর্তীকালে যাই হোক ওনার বিচার হয়ে উনি ইন্তেকাল করেছেন অন্যভাবে। তার ওখানে যখন আমরা ওখানে এই হচ্ছে পজিশন, তখন ওখান থেকে আমরা সমস্ত খবর যোগাযোগ রাখতাম ঢাকার সাথে। আমরা জানতাম যে ঢাকাতে খবর পেয়েছি, ঢাকাতে ইপিআর ক্যাম্পটাকে একসময় অ্যাটাক করা হলো, পাকিস্তান আর্মি অ্যাটাক করেছিল এবং সেখানে কিছু ক্যাজুয়ালিটি হয়। এই খবর আসতো বিভিন্ন সোর্সে খবর আসতো ইপিআর ক্যাম্পের। আর ইপিআর ক্যাম্পের একটা সেক্টরের অ্যাডজুটেন্ট মেজর রফিক ও চিরাঙে থাকতো। যাই হোক, তখন তখন আমরা কিন্তু ঠিক খবর রাখতাম যে কোথায় কী হচ্ছে। একটা টেনশন অবস্থা ছিল, পুরা চিরং শহরে খুব বেশি ব্যারিকেড দেওয়া হয়েছিল। জনসাধারণ আপনার ব্যারিকেড দিয়ে গাড়ি ঘোড়া মুভমেন্টের খুব ছিল, রেস্ট্রিক্টেড ছিল। আর আমরা ঘুরে ফিরে দিদান মেজর জিয়াউর রহমানকে জিজ্ঞেস করতাম কি করব, কি হবে। উনি শুনতেন সব কিছু, কিন্তু খুব বেশি বলতেন কিছু না। উনি জানতেন কি হবে, উনি জানতেন কিছু একটা হচ্ছে, আমাদেরকে সাবধানে চলতে বলতেন, কিছু খবর দিতেন। এরপরে যেন সন্ধ্যার দিকে আসলো, তখন আমাদের সিও আব্দুর রশিদ জাঞ্জুয়া ইয়েকে পাঠালেন, আমাদের নেভির থেকে যে ট্রাকস আসলো, ওই ট্রাকে করে উনি পাঠালেন ইয়েকে, উনি ট্রাকে করে জাল জিয়াকে এবং কিছু ট্রুপস দিয়ে পোর্টে পাঠাবেন, যে সোয়াত থেকে যে অস্ত্র খালাস হচ্ছে সেটা আনার জন্যে। তখন আমরা ভাবলাম যে ইউনিটে তো আরও অফিসার রয়ে গেছে, উনি ইউনিটের টুয়াইসি, এত সিনিয়র মানুষ কেন যাবে। যাই হোক, তো উনি তো সেটা শুনলেন না। তখন শেষে ওটার মধ্যে উনি বললেন যে জিয়া উইল গো ফার্স্ট অ্যান্ড আফটার দ্যাট খালিকুজ্জামান আমার কথা বললো যাওয়ার কথা, কিন্তু তখন আমার যাওয়া হয়নি। যাই হোক, এখন করলো, আগেই বলেছি আমি যে মেজর মীর শওকত আলী এবং জাঞ্জুয়া সারাদিন ছিল ওখানে। এতে এই জাল জিয়াকে শেষে পোর্টে পাঠাবার জন্যে আমাদের একটা ট্রাকে করে একটা ট্রুপস, হ্যাঁ ওইটাই আমাদের ওনাকে পোর্টে পাঠার ব্যবস্থা পোর্টে পাঠিয়ে দিল। হ্যাঁ, উনিকে পোর্টে পাঠিয়ে দিল, উনি পোর্টে রওনা দিলেন। ওর মধ্যে ট্রুপস ছিল
আমার মনে আছে একজন ওয়ারেন্ট অফিসার যে তখনকার দিনে সুবেদার বলতো এনামুল মজিদ, ও বোধহয় ফার্স্ট বেঙ্গলের, ওকে দিয়ে পাঠাচ্ছিল এবং তাকে বলছিল যে তুমি আর্মস অ্যান্ড অ্যামুনিশন নেওয়ার দরকার নেই, তুমি এমনি যাও। কিন্তু আমি অ্যাডজুটেন্ট হওয়াতে আমি প্রোটেস্ট করেছি, আমি বললাম যে না, ট্রুপস অ্যান্ড ম্যান দে ডু নট মুভ অ্যাট নাইট উইদাউট আর্মস অ্যান্ড অ্যামুনিশন। তখন জানজিয়া বলে, জানজিয়া ছিলেন পাশে, ঠিক আছে আর্মস অ্যান্ড অ্যামুনিশন যাবে। আর আমাদের কাছে যেহেতু গাড়ি ছিল না, নেভির থেকে ট্রাক আসলো 2টা, তখন ট্রুপস উঠলো, তখন ওখানে লাইন করে দাঁড়িয়েছিল সবাই। জানেন যে আসলেন, এসে উনি ওনাকে যেতে বলল। তখন জাহান জিয়া বললেন যে ঠিক আছে, হি নোজ হোয়াট ইজ দেয়ার মাস্টার প্ল্যান। ধরতে পারলো ইল প্ল্যানটা। তখন ট্রুপসগুলি ট্রাকে করে উনি রওনা দেবেন, এক ট্রাক রওনা দেবেন। ওনার চট্টগ্রাম যারা জানেন তারা বললো এটা হচ্ছে ইয়ে দিয়ে, ওই চট্টগ্রামের আপনি যেখানে চট্টগ্রাম ক্লাব আছে, ক্লাবের পাশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওই রিভোল্ট এখানে, আচ্ছা ঠিক আছে, ওকে, চট্টগ্রাম ক্লাব দিয়ে ওদের যাওয়ার কথা। তখন উনি গিয়ে উনি যে ট্রাক নিয়ে যখন মুভ করলেন তখন ঢাকাতে কিন্তু ইপিআর ক্যাম্প হ্যাজ বিন অ্যাটাকড অ্যান্ড অল। হ্যাঁ না, এটা বলছি আমি। কিন্তু তখন আমাদের কাছে খবর আসলো যে ঢাকাতে অলরেডি মানে ইপিআর ক্যাম্প অ্যাটাক হয়েছে। এই খবরটা উনি যখন যান এখান থেকে, তখন উনি যাওয়ার সময় আমাদের বলেছিলেন যে তোমরা যদি কিছু শুনো, বিশেষ করে আমি অ্যাডজুটেন্ট ছিলেন, যদি কিছু শুনো আমাকে জানিও। হ্যাঁ আমাকে বলে জানিও। তখন তো উনি চলে গেছেন, উনি অলরেডি চলে গেছেন আধা রাস্তা, আগ্রাবাদ পৌঁছেন নাই, কারণ ব্যারিকেড ছিল। তখন আমি একটা পিক নিয়ে, আমার মনে আছে একটা পিক আর 2-3 জন ট্রুপস নিয়ে খুব জোরে গেলাম। তো আগ্রাবাদ ব্রিজটা যা আছে, সে ব্রিজটা তখন ভাঙা, ওর পাশ দিয়ে রেলওয়ে ট্র্যাক, ওটা দিয়ে যাওয়া আসা করতো, এই কারণে ডিলে হলো। তো দেখি যে উনি ওখানে পায়চারি করছেন। তখন ওনাকে এটা ওনার একটা মেমোয়ারের মধ্যে লেখা আছে, ওনাকে পাশে ধরে আমি বললাম, স্যার ঢাকাতে ফায়ারিং স্টার্টেড, এরকম, দিস ইজ টাইম দ্যাট ইউ মে লাইক টু টেক এ ডিসিশন। উনি বলেছে, ইন দ্যাট কেস উই ডু নট গো অ্যান্ড উই রিভোল্ট অ্যান্ড শো আর এলিজেন্স টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই বলে আমাকে বললাম, তুমি আগে যাও, আমরা সবাই ফিরে আসবো। ফিরে আসবো এখান থেকে শুরু হয়ে তারপরে আমরা রেজিস্ট্রেশন গেলাম। Thank you, sir. That was We Revolt. আমাদের বক্তব্যের পালা শেষ। এখন একটা ছোট ভিডিও দেখার পালা। এটাতে আমরা ধারণ করেছি বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই ভিডিওর মূল উপজীব্য। বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেমন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবক্তা আমাদের মহান নেতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভল্ট ছিল স্বাধীনতার সূচনা। এভাবেই তিনি হয়ে উঠেছেন সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় বিজ্ঞাপন। তার সেই কালজয়ী আই মেজর জিয়াউর রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার এখনো আমাদের কানে সতত অনুরণিত হয়, আমরা উজ্জীবিত হই, আমরা তাকে স্মরণ করছি। এই জাতি যখনই সংকটে পড়েছে, যখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, দেশের মানুষ আর সামরিক বাহিনী একই দায় অনুভব করেছে। ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী যখন আক্রমণ শুরু করলো,
যখন চারপাশে শুধু বিভ্রান্তি, ভয় আর অনিশ্চয়তা, তখন একজন, জিয়াউর রহমান, বুক চিতিয়ে বলেছিলেন, উই রিভোল্ট, উই রিভোল্ট। ছোট একটি কথা, কিন্তু ইতিহাস বদলে দেওয়ার মতো শক্তিশালী। এই শব্দ দুটো ছিল একটি সিদ্ধান্ত, ছিল আত্মমর্যাদার ঘোষণা। ৭১-এ জিয়াউর রহমান শুধু একজন মেজর হয়েই থাকেননি, তিনি হয়ে উঠেছিলেন একটি জাতির কণ্ঠস্বর। উই রিভোল্টের পরে আসে স্বাধীনতার ঘোষণা। এই ঘোষণায় বদলে যায় ইতিহাসের গতিপথ। মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকে লড়েছেন, সাহস জুগিয়েছেন হাজারো মুক্তিযোদ্ধাকে। স্বাধীনতার পর যখন দেশ রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্র আর ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন আবারও দেশের হাল ধরেন জিয়াউর রহমান। তিনি শৃঙ্খলা ফেরান, উৎপাদন, উন্নয়ন আর আত্মবিশ্বাসের কথা বলেন। সেই অভিজ্ঞতা, সেই দর্শন থেকেই তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। বিএনপি জন্ম নিয়েছিল একটি বিশ্বাস থেকে, দেশ চলবে জনগণের কথায় আর রাষ্ট্র টিকে থাকবে একটি পেশাদার, মর্যাদাবান সামরিক বাহিনীর ওপর ভর করে। এই ধারাবাহিকতা পরবর্তী সময়েও বজায় থাকে। বেগম খালেদা জিয়া নেতৃত্বে বাংলাদেশের সামরিক বাহিনী পেয়েছে প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত উন্নয়ন, পেশাগত স্বীকৃতি ও আধুনিক প্রশিক্ষণ। বিএনপির দৃষ্টিতে একটি শক্তিশালী সামরিক বাহিনী মানে দেশের নিরাপত্তা, গণতন্ত্রেরও নিরাপত্তা। শহীদ জিয়া ও খালেদা জিয়ার মতো সেই একই আদর্শ ধারণ করেন তাঁদেরই উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সামরিক বাহিনীকে দেখেন রাষ্ট্রের একটি শক্ত স্তম্ভ হিসেবে। তারেক রহমান বিশ্বাস করেন, রাষ্ট্রের টেকসই ভবিষ্যৎ পরিকল্পনা করতে হলে সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনো চিন্তাই সম্ভব নয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখন জনতার আকাঙ্ক্ষা আর সামরিক বাহিনীর দায়িত্ব একই রেখায় দাঁড়িয়েছে, তখনই এগিয়েছে বাংলাদেশ। ১৬ই ডিসেম্বর ১৯৭১ বিজয়ের দিনে সেনা সদস্য, মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষ একসঙ্গে রাস্তায় নেমে আনন্দ করেছে। ৭ নভেম্বর ১৯৭৫ সিপাহী আর জনতা একই আবেগে মিলিত হয়েছে, জিয়াউর রহমানকে মুক্ত করে রাস্তায় নেমে এসে উদযাপন করেছে। সেই একই দৃশ্য দেখা গেছে ২৪-এর ৫ই আগস্ট, স্বৈরাচার পতনের দিনে সেই সিপাহী জনতার আনন্দ উৎসব। উই রিভোল্ট থেকে শুরু করে বাংলাদেশি জাতীয়তাবাদ, প্রতিটি ধাপে একটি কথা স্পষ্ট, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। দেশ আগে, সার্বভৌমত্ব আগে, সবার আগে বাংলাদেশ। যার নাম ছাড়া বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের ইতিহাস হয়ে যাবে অপূর্ণ, যার ত্যাগ তিতিক্ষার কাছে ফিকে হয়ে যায় গণতান্ত্রিক লড়াইয়ের বহু রথী মহারথী, সেই মমতাময়ী নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে হারানোর আজ ৪০ দিন। এই মহিয়সী নারীকে নিয়ে আমাদের আবেগের মাত্রাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেয়ে কিছু কম নয়। আসুন আজকের এই বেদনা বিধুর দিনে সেলুলয়েডের ফিতায় বন্দি প্রিয় মরহুমা বেগম খালেদা জিয়ার সেই বিখ্যাত সাক্ষাৎকারের কিছু অংশ শুনে আসি। I had changed, you can see. I had to work both as the housewife, I was housewife, the other side I am mother, and other side I have to work for the country, for the people, as the leader of the party. So I have to work both sides.
প্রিয় সুধী, অবশেষে সেই মাহেন্দ্র খানের মুখোমুখি আমরা, যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন, যার মাঝে আমরা খুঁজে ফিরি আমাদের হারিয়ে যাওয়া দুইজন বড় আপনজন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পরিবারবর্গের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক অফিসারবৃন্দ, পরিবারবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, বিডিআর শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সহ সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার এবং আমার স্ত্রীর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি এবং আমার স্ত্রী সত্যিকার অর্থেই কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়ি বা পড়ছি। বরাবরই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে আমার কাছে আমার একটি বৃহত্তর পরিবার বলেই মনে হয় বা আমরা মনে করি। এর কারণ হয়তো সেনাবাসী আমার এবং আমার পরিবারের বেড়ে ওঠা। আমার অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমরা, তবে বড় হয়ে দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা মরহুম খালেদা জিয়াও এক ধরনের নির্ভরতা ছিল, তার সম্মান ছিল। আমার মরহুম মা সবসময় মনে করতেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের অবশ্যই একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা দরকার। সন্তান হিসেবে আমি যেমন আমার পিতাকে নিয়ে গর্ব করি, আমি বিশ্বাস করি একজন সেনা কর্মকর্তা হিসাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকেও তিনি করেছিলেন গর্বিত। বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের কাছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। শহীদ জিয়াকে নিয়ে দেশের গণতান্ত্রিক আমি জনগণ যেমন গর্বিত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে, ঠিক একইভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও তেমনই গর্বিত। জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসাবে মনে করে। সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় বলে আমি মনে করি। বিগত ১.৫ দশকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা এবং গৌরব সম্পর্কে সেনা কর্মকর্তা এবং সদস্যরা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞেস করলে হয়তো অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। দেশ ফ্যাসিবাদ আর তাবেদারের অপশক্তির কবলে পড়ার পর শুধু গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতাই ভুলুণ্ঠিত হয়নি, বরং একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। এমনকি ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের পরও এমন নির্মম হত্যাযজ্ঞের দিনটি খোদ সেনাবাহিনীও যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করতে পারেনি অথবা পালন করতে
দেওয়া হয়নি তাদেরকে। সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে। উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে আমি এ ধরনের কথা বলতে চাই না, বরং গৌরব ফিরিয়ে দেওয়া যায় না, গৌরব অর্জনের বিষয়, ধারণ করার বিষয়। সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার কথাটা হয়তো একটি ছন্দপতন, কিন্তু আমি বিষয়টি যেভাবে বিশ্বাস করি, যেভাবে দেখি, আমি আপনাদের সামনে সেভাবেই উপস্থাপনের চেষ্টা করেছি। তবে একটি রাজনৈতিক দল হিসেবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল। বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে। সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাও ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকে। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সিনিয়র অফিসারবৃন্দ, 2009 সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে চাই। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই আমরা। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আপনারা যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, আপনাদের সঙ্গে মতবিনিময় সভা করার আগেই সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছেন। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু কিছু বিধিমালার পরিমার্জন কিংবা সংস্কার সহ এইসব সুপারিশমালাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে এই মুহূর্তে এতটুকু বলতে পারি, আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত এইসব সুপারিশমালা
বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছি। এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দেওয়াগুলি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে। পরিশেষে আমি হয়তো সকল কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে হয়তো অনেকেই আশ্বস্ত হতে পারেননি, কিছু কথা হয়তো রেখে দিয়েছি আমি। তবে পরিশেষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং সদস্যদের একটি দাবি ছিল ওয়ান র্যাঙ্ক ওয়ান পে নীতি। আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে ইতিমধ্যেই আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং এটি আমরা বাস্তবায়নের ঘোষণা এরই মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছি। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে 12 তারিখে নির্বাচনে এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করব আমরা ইনশাল্লাহ। পরিশেষে সকল উপস্থিতিবৃন্দ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাতে এসেছি আমাকে এবং আমার স্ত্রীকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসুন আমরা চেষ্টা করি আমাদের প্রত্যাশিত একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় চেয়ারম্যান, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলো। এখন মেজর জেনারেল ফজলে আকবরের ভোট অফ থ্যাঙ্কসের পরে আপনাদের সবাইকে নৈশভোজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের সবার বক্তব্য শোনার জন্য আমার তরফ থেকে এবং আমার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করে এই গত দুদিনে যে এই পরিশ্রম করে যে এই আজকে অনুষ্ঠানটা সফলভাবে আমরা সমাপ্ত করেছি, এর জন্য আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমি ধন্যবাদ। আপনারা যা দেখেছেন সব কিছুই কিন্তু কোনো কিছু কিন্তু ট্রায়াল করা হয়নি। এই ফিল্মিং, এই অ্যারেঞ্জমেন্ট গত 48 ঘন্টায় আমার টিম দিবারাত্র পরিশ্রম করে এটা করেছে। এর জন্য আমি আমার টিমের সবাই সদস্যকে আমার আন্তরিক মোবারক। বিশেষ করে আপনারা সবাই জানেন জনাব তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান ওনারা অত্যন্ত ব্যস্ত। বাংলাদেশে মাটিতে পা ফেলার পরে ওনারা বিভিন্ন কর্মকাণ্ডে অতি ব্যস্ত। আর মাত্র 5 দিন আছে ইলেকশন, আপনারা জানেন। এই মুহূর্তে যে উনি এই সময় দিবেন এটা আমরা চিন্তাও করতে পারিনি। এর জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাদের দুজনকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আসুন আমাদের সামান্য কিছু আয়োজন, নৈশভোজ, আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমাদের ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ, আগামী দেশ করার সবাই ব্রত হয়ে আমরা তারেক রহমানের হাত শক্ত করব, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।